সাধারণ মানুষের চোখে নয়ন পেশায় একজন সাদা মাটা ডক্টর, কিন্তু এই স্বাভাবিক মুখোশের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সাইকোমন। নয়নের আছে বিশেষ এক চশমা, যেটা দিয়ে সে সরাসরি অন্য মানুষের জীবনের ঠিক 8 মিনিট সেই মানুষটার চোখ দিয়েই লাইভ দেখতে পারে। শুনলেই গায়ে কাটা দেয়, তাই না? দিনে ক্লিনিকে রোগী দেখা ভদ্র ডক্টর, আর রাতে সেই রোগীদেরই জীবন উকি দিয়ে দেখা। এভাবেই বেশ নির্বিঘ্নে কাটছিল নয়নের দিন। মানুষের লুকানো সত্য জানার নেশায় সে হয়েছিল উন্মাদ। কিন্তু আসল টুইস্ট আসে সেদিন, যেদিন এক পরীর মতো সুন্দরী মেয়ে তার ক্লিনিকে আসে, আর নয়ন তার প্রেমে হাবুডুবু খেতে থাকে। ভালোবাসায় নেশায় পড়ে সে মেয়েটার জীবনকে দিন রাত এক করে দেখতে শুরু করে। কিন্তু মানুষের জীবনের প্রতি অসীম কৌতূহলই নয়নকে ঠেলে দেয় এমন এক অন্ধকারে, যেখান থেকে আর ফিরে আসার রাস্তা থাকে না। শুরু হয় রক্তের বন্যা, সম্পর্কের জটিল গোলকধাঁধা, আর এক রহস্যময় নিখোঁজ মানুষের গল্প। অন্যের সিক্রেট জানতে গিয়ে এবার কি নয়নকেই দিতে হবে নিজের প্রাণের মূল্য? এমনই ভরপুর সাসপেন্স, অকল্পনীয় কিছু টুইস্ট, রহস্যের গোলকধাঁধা আর সাইফাই সাইকোলজিক্যাল থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ নায়ানাম, যার অর্থ চোখ। তবে শেষটা আপনাকে ভাবাবে, মানুষ এত জঘন্য কিভাবে হতে পারে। রাত বেশ গভীর। পুরনো ধাঁচের এক বিল্ডিং এর সামনে একটা গাড়ি থামে। গাড়ি থেকে কালো কাপড়ে মুখ ঢাকা একটা ছেলে বের হয়ে ডিকি থেকে ব্যাগ নিয়ে বেশ ঘাবড়ে চলে আসে অল ইন আই নামের এক আই ক্লিনিকের সামনে। মনে মনে বলে সব শেষ হয়ে গেছে। এরপর সেই রাস্তা থেকে একটু সামনে এগিয়েই একটা সিক্রেট রুমে ঢোকে। দ্রুত ব্যাগে কিছু কাগজ আর ছবি নিয়ে একটা লকার থেকে আজব ধরনের চশমার মতো কিছু একটা নিয়ে ব্যাগে রেখে দেয়। ফ্রিজের দরজা খুলে কিছু একটা নিতে গেলেই পলিথিনে মোড়ানো কিছু একটা দেখে সে বেশ হকচকিয়ে যায়। নিজেকে সামলে ফ্রিজের দরজা খুলতেই দেখে একটা লোকের লাশ পড়ে আছে। তখনই আচমকা পেছন থেকে কে যেন তার মাথায় বাড়ি দেয়, আর সে বেহুশ হয়ে পড়ে যায়। কে এই লোক? এই সিক্রেট রুমটাই বা কিসের? আর ফ্রিজে রাখা লাশটাই বা কার? এই সব প্রশ্নের উত্তর জানতে ডুব দিতে হবে গল্পের গভীরে। সবাই তো গাছ থেকে আপেল পড়তে দেখে, কিন্তু একমাত্র নিউটনই আপেল পড়ার কারণ খোঁজার চেষ্টা করেছিল, আর হয়ে গিয়েছিল ইতিহাস। তাই নয়ন নামের এই ছেলেটা ভেবেছিল সেও সব জিনিসের পেছনে কি, কেন আর কিভাবে, এই কারণগুলো খুঁজে বের করলে নিউটন থেকেও বড় কোনো ব্যক্তিত্ব হতে পারবে। তবে বাস্তবে সে জানতে পারে এই দুনিয়ার জন্য গ্র্যাভিটি মানে মহাকর্ষণ শক্তি যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি ভয়ানক আর গুরুত্বপূর্ণ হলো সিক্রেট মানে গোপনীয়তা। কারো সিক্রেট জানলে মানুষের মূল্যায়ন আরো বেড়ে যায়। এই অনুভূতিটা সর্বপ্রথম নয়নের মাই তাকে অনুভব করিয়েছিল। একদিন নয়ন মাকে বাবার পকেট থেকে টাকা চুরি করতে দেখলে মা নয়নকে টাকা শেয়ার দেয়, যেন সে বাবাকে না বলে। এরপর স্কুলে নয়নের সায়েন্স টিচার শেখায় চোখ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই চোখ দিয়ে আমরা অন্যের দুনিয়ার সত্য দেখতে পাই, আর চোখ কখনোই মিথ্যা বলে না। সেদিনই নয়ন ঠিক করে সে বড় হয়ে চোখের ডক্টর হবে। কাগজ দিয়ে একটা টেলিস্কোপ বানিয়ে সে সবার সিক্রেট দেখা শুরু করে। তার ক্লাসের একজনকে চুরি করা বই বেচতে দেখে তাকে ব্ল্যাকমেইল করে বলে নয়নই হবে তার গ্রুপের ক্যাপ্টেন, নয়তো সে সবাইকে ওই ছেলেটার সত্য বলে দিবে। নয়ন ভেবেছিল অজানাকে জানার কৌতূহলই মানুষকে সফলতার পথ দেখায়, কিন্তু বাস্তবে কৌতূহল মানুষের মৃত্যুর কারণ হয়ে যায়। আর এটা কেন বললাম তা তো একটু পরেই বুঝতে পারবেন। সকাল সকাল নয়ন রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য লিফটে উঠতেই শোনে তার এক প্রতিবেশী তার স্ত্রীকে বলছে, সেদিন তোমাকে সোনার চুড়ি বানিয়ে দিলাম, তাহলে আজ সিরিয়ালের নায়িকার পরা হার দেখে সেটা কেনার বাহানা করছো কেন? নয়নের আবার নিজের থেকে পরের জীবনে আগ্রহটা একটু বেশি, তাই সে বেশ মজা নিয়ে শুনতে থাকে। লোকটা বিরক্ত হয়ে নেমে গেলে নয়ন অ্যাপার্টমেন্টের ওয়াচম্যান সাত্তিকে কিছু টাকা দিয়ে জিজ্ঞেস করে, নতুন কোনো খবর পেলে নাকি? সাত্তি বলে, না স্যার, কেউ তো কিছু বলেই না, দূর থেকে দেখি কি আর কিছু জানা যায়। কিন্তু আপনি মানুষের জীবনে কে চলছে তা জেনে কি করবেন?
নয়ন বলে এতে একটা আলাদা আনন্দ আছে, যেমন তুমি সারা রাত তাস খেলে মজা পাও, এটা তেমনই আনন্দের বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মল্লিক চকের অল ইন আই দোকানে বসে বোস নয়নের সব পেশেন্টদেরকে তার নতুন লেখা থ্রিলিং স্টোরি বলার ব্যস্ত। রিসেপশনিস্ট কবিতা এখনো আসেনি দেখে বোস দ্রুত তাকে কল দিয়ে বলে, রোজ এমন লেট করলে স্যার তো অনেক রেগে যাবে, জলদি আসেন। কবিতা রেগে বলে, ছোট বোন অসুস্থ, তাই খাইয়ে দিয়েই আসছি। কবিতাকে তার ছোট বোন বেশ ভয় পায়। কবিতা হঠাৎই তার হাতে আঘাতের চিহ্ন দেখে রেগে বলে, তোকে না বলেছি তুই এখন বড় হয়ে গেছিস, খেলাধুলা বাদ দিয়ে শুধু পড়ায় মন দিবি, তোর টিউশনি টাকা জোগাড় করার জন্য আমাকে কত কষ্ট করতে হয় জানিস। বলেই রেগে ক্লিনিকের জন্য বের হয়ে যায়। নয়ন হাসপাতালে যাওয়ার পথে লক্ষ্য করে কিছু লোক তাদের এলাকার কবর সরানোর জন্য আন্দোলন করছে। নয়ন ক্লিনিকে ঢুকতেই কবিতা তাড়াহুড়ায় তাকে না দেখেই ধাক্কা দিয়ে ক্লিনিকে ঢোকে। নয়নকে দেখে কবিতা ভয়ে সরি বলতে থাকে। বোস তখন নয়নের টেবিলে ইনজেকশন রেডি করছে। নয়ন কেবিনে ঢুকতেই বলে, লোকেরা কবরস্থান সরানোর আন্দোলন করছে কেন জানো? কারণ ওই কবরস্থানে কোনো লাশ পোড়ানো বা দাফন করা হয় না, বরং একটা কুয়ায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। এমন অমানবিক কাজ কি কারোর সাথে করা উচিত? যাই হোক, ওসব বাদ দিয়ে আমার রোগীদেরকে ডাকো। প্রথমেই এক মা তার মেয়েকে নিয়ে আসলে মেয়েটার এক চোখ ভয়ানক রকমের লাল দেখে কি হয়েছে জিজ্ঞেস করতেই মহিলাটা বলে, গতকালের চেক আপের পর থেকেই এমন হয়েছে। নয়ন বেশ ঘাবড়ে মেয়েটার চোখ ভালো করে দেখে দ্রুত একটা ড্রপের নাম লিখে বলে, মেয়েটাকে টিভি আর ফোন থেকে দূরে রাখবেন। মহিলাটা বের হয়ে যেতেই তাড়াহুড়ায় একটা ডায়েরি বের করে লেখে, রোগী নাম্বার 259। খুব কম কেসেই ফ্লুইড নেওয়ার পর ইনফেকশন হতে পারে, কেউ দেখার আগেই তাড়াতাড়ি সেই ডায়েরি ড্রয়ারে রেখে দেয়। এরপর এক এক করে রোগী চেক আপে আসলে নয়ন তার চেক আপ মেশিন দিয়ে নীল রঙের এক তরল তাদের চোখে দিয়ে দেয় আর হলুদ রঙের তরল ইনজেকশনে ভরে ইনজেকশনগুলো ফেলে দেয়। সারাদিনের চেক আপ শেষ হতেই নয়ন সেই হলুদ ফ্লুইডে ভরা ইনজেকশন ডাস্টবিন থেকে উঠিয়ে কি যেন করতে থাকে। বাইরে থেকে এসব দেখে বোস কবিতাকে বলে, ডক্টর রোজ রাতে ওই চেম্বারে কি করে বলেন তো? সে আমাকে ক্যাশ বাক্সের চাবি দিলেও ওই ক্যাবিনের চাবি কখনো দেয় না, কি এমন আছে ওখানে? কবিতা বিরক্ত হয়ে বলে, আমরা কাজ করছি, সময় মতো টাকা পাচ্ছি, তাহলে এসব ভেবে কি কাজ করব? বলেই বোসকে নিয়ে বের হয়ে যায়। এরা দুইজন চলে গেছে দেখতেই বইয়ের তাক সরিয়ে একটা সিক্রেট রুমে ঢোকে। কে জানে নয়ন আসলে কি লুকাচ্ছে। এদিকে মাধবী সকাল সকাল তার স্বামীর জন্য নাস্তা বানানোতে ব্যস্ত। কাজের মাঝে একটা কাগজ নিয়ে প্লেন বানিয়ে ওড়াতেই প্লেনটা পাতায় বেঁধে আটকে থাকে। বেশ দেরি হয়ে গেছে দেখে জলদি খাবার টেবিলে এনে বলে, পাশের বাসার আন্টি বলছিল তার ছেলেকে পড়াতে। তার স্বামী বলে, এমনিতেই টিউশনি চক্করে তোমাকে সময় দেওয়া হয় না, আর তুমি আমাকে আরো টিউশনি করাতে বলছো। কথা বলতে বলতেই মাধবী তার স্বামীর প্যান্টের পকেটে কিছু আছে কিনা চেক করতে গেলেই তার স্বামী বলে, এটা তো কেবল একদিনই পড়েছি, এখন ধোয়ার দরকার নেই। মাধবীর স্বামী শঙ্কর স্কুলের জন্য বের হতেই পাশের বাসার প্রতিবেশী এসে বলে, তোমার স্বামী তো আমার স্বামীর বয়সী আর তুমি আমার মেয়ের বয়সী, তা তোমাদের মিল হলো কিভাবে? বলে টিটকারি করলে মাধবী রেগে তার মুখের উপরে দরজা বন্ধ করে এগোলেই তার চশমাটা পরে ভেঙে যায়। বেশ রাত হতেই নয়ন তার ক্লিনিকের সেই সিক্রেট চেম্বারে আসে। একটা সিক্রেট লকারে পাসকোড দিয়ে খুলে কাচের বাক্সের মধ্য থেকে বিশেষ এক চশমা বের করে। পাশের ফ্রিজ থেকে একটা বাক্স বের করে। এই বাক্সের মধ্যে তার রোগীদের থেকে নেওয়া ফ্লুইড দিয়ে বানানো লেন্স আছে। সকালে আসা সেই ছোট মেয়েটার লেন্স চশমায় রেখে বাটন ক্লিক করে চোখে রাখতেই সে মেয়েটার চোখ দিয়ে দেখা সবকিছু দেখতে পায়। আর এই দৃশ্য সে কেবল 8 মিনিট পর্যন্তই দেখতে পারে। এভাবে আজকের সব রোগীদের মেমোরি দেখে কাউকে পাসওয়ার্ড টাইপ করতে দেখে। এভাবে আজকের সব রোগীরা কোথায় কি করছে দেখে। কেউ পাসওয়ার্ড টাইপ করছে তো কাউকে ড্রাগস নিতে দেখে। সব দেখা হয়ে গেলে বিভৎস একটা হাসি দেয়। তার মনে পড়ে সেদিনের কথা, যেদিন তার এই চশমাকে একজন লাথি দিয়ে ভেঙে বলেছিল, তোমার এই এক্সপেরিমেন্ট কোনোদিন সফল হবে না, তুই তো নিউটনের 9-এরও যোগ্য না। নয়ন শয়তানের মতো হাসতে হাসতে দেয়ালে টাঙানো তার আর নিউটনের ছবির মাঝে গ্রেটার চিহ্ন বসিয়ে জোরে জোরে বলে, নয়ন এখন নিউটন থেকেও বড়। না জানি এই নয়নের মধ্যে কোন ভয়ানক লেভেলের সাইকো লুকিয়ে আছে। গল্প চলে আসে 3 বছর আগে জার্মানির ভিশন সেন্টারে। নয়ন তার প্রজেক্টের কাজ করছে, তখনই কারোর আশার শব্দে তাড়াতাড়ি তার সেই বিশেষ চশমাটা সরিয়ে নেয়। নয়নের সিনিয়র এসে রেগে চশমার ছবি দেখিয়ে বলে, তুমি সবার উপর নজর রাখতে চাও, কিন্তু এটা ভুলে গেছো হয়তো কেউ তোমার উপরেও নজর রাখছে। নয়ন সব ভয় ভুলে তার নতুন প্রজেক্ট দেখিয়ে বলে, কালার ব্লাইন্ড প্রজেক্টের থিওরিতে আমি নতুন একটা জিনিস পেয়েছি। এটা হলো বিশেষ
বিশেষভাবে তৈরি করা ইনজেকশন। এই ইনজেকশনের মাধ্যমে ওই ব্যক্তির চোখের অকুলার ফ্লুইড মানে চোখের তরল বের করে সেখানে ন্যানো সেন্সার ইনজেক্ট করবে। সহজ ভাষায় এটা হলো চোখের ট্রান্সমিটার, আর আমার এই বিশেষ চশমা তার রিসিভার। এবং এই চশমায় সেই চোখের থেকে তৈরি ফ্লুইড দিয়ে লেন্স বসাতেই ডিভাইসটা অন করতে হবে। সাথে সাথেই সেই লোকের চোখে থাকা ন্যানো সেন্সার কাজ করবে। ফলে আমরা 12 ঘন্টার মধ্যে মোট 4 মিনিট ওই মানুষের চোখের লেন্স দিয়ে লাইভে সব দেখতে পারবো। মানে সেই লোক যা দেখবে আমরাও তাই দেখবো। তার চোখই হবে আমাদের লাইভ ক্যামেরা। ন্যানো সেন্সার সিসি ক্যামেরার মতোই হয়, তাই আপনি চাই। নয়ন বলে, আপনার আমাকে বের করার দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। বলেই ব্যাগ আর তার সব সরঞ্জাম নিয়ে বের হতে গেলেই সিনিয়র বলে, অন্যের সিক্রেট তোমার জন্য ক্ষমতা মনে হতে পারে, কিন্তু এই একই ক্ষমতা তোমার জন্য বিপদ ডেকে আনতে পারে, তাই সাবধান। নয়ন কোনো কথা না শুনেই তার আইডি কার্ডটা ডাস্টবিনে ফেলে চলে আসে। বর্তমানে নয়ন পুরনো কথা মনে করে সেই চশমা দেখিয়ে সিনিয়রের ছবি দেয়ালে টাঙিয়ে শয়তানের মতো হাসতে থাকে। সকাল হতেই ইনভেস্টর নয়নকে কল দিয়ে চশমার আপডেট জিজ্ঞেস করলে নয়ন বলে স্যাম্পলে কেবল 8 মিনিটের লাইভ ফুটেজ কালেক্ট করতে পারছে। ইনভেস্টর রেগে বলে, আমাদের টার্গেট 12 ঘন্টা, তাই 8 মিনিটকে 45 মিনিট করে দেখাও। নয়ন বলে, আমি চেষ্টা করছি, ডেটা সাপ্লাই রেট অনেক স্লো, তাই সময় লাগছে। খুব দ্রুত আপনি প্রজেক্টটা পেয়ে যাবেন। এটা আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে, তাই আপনার কোনো চিন্তার দরকার নেই। চশমা নষ্ট হয়ে যাওয়ায় মাধবী শুয়ে শুয়ে বহু কষ্টে তার আর্টে আয়না বসাচ্ছে। তার স্বামী শঙ্কর মুখ গোমরা করে বাসায় ফিরেই তার হাতে একটা খাম ধরিয়ে দেয়। মাধবীর চশমা ভেঙে যাওয়ায় সে ঠিকমতো পড়তেও পারছে না, তাই শঙ্কর বলে স্কুল থেকে ওয়ার্কশপ দিয়েছে, আরো কোতে 2 সপ্তাহের জন্য যেতে হবে। 2 সপ্তাহ শঙ্কর বাসায় থাকবে না জেনে দুজনেরই মন খারাপ হয়ে যায়। শঙ্কর মাধবীর মন ভালো করতে বলে, চলো আমরা চোখের ডক্টরের কাছে যাব। নয়নের অ্যাসিস্ট্যান্ট কবিতা নয়নের চেম্বারে আসতেই নয়ন তাকে ঝাড়ি দিয়ে বলে, তুমি কল করে আসোনি কেন? কবিতা বলে, কল দিয়েছিলাম, আপনিই তো রিসিভারটা উঠিয়ে রেখেছেন, এই জন্যই কল ধরতে পারেননি। তবে একটা রোগী এসেছে, বলছে অনেক জরুরি দেখাতে হবে। নয়ন প্রথমে রেগে না করে দিলেও বাইরে তাকাতেই এত সুন্দরী মাধবীকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়েই থাকে। দ্রুত মাধবীকে ভেতরে আসতে বলে। শঙ্কর যেতে চাইলেই বোস তাকে ধরে তার আজকবি থ্রিলিং স্টোরি শোনাতে ব্যস্ত হয়ে যায়। মাধবী ভেতরে গিয়ে তার চোখের সমস্যার কথা বলতেই নয়ন অপলক দৃষ্টিতে মাধবীকেই দেখতে থাকে। তখনই শঙ্কর ভিতরে আসলে মাধবী পরিচয় করিয়ে বলে, ইনি আমার স্বামী। শঙ্করকে দেখে নয়ন বেচারার মেজাজটাই খারাপ হয়ে যায়। মেশিনে চোখের চেক আপ করতে গিয়ে তার কাজল কালো চোখের গভীরে যেন সে একদম হারিয়েই যায়। ইনজেকশন পুশ করে মুগ্ধ হয়ে তাকিয়েই থাকে। শঙ্কর এসে তার ধ্যান ভাঙিয়ে বলে, আমার চোখ একটু চেক করে দেন তো। নয়ন প্রথমে না বললেও পরে ভাবে শঙ্করের চোখে ন্যানো সেন্সার দিলে তবেই তো সে তার ক্রাশ মাধবীকে দেখতে পাবে, তাই তাকে ডেকে চেক আপে বসায়। দুজনকে আই ড্রপ দিয়ে কয়েকদিন পর চেক আপের জন্য আসতে বলে। রাত হতেই সেই সিক্রেট রুমে বসে নয়ন তার সেই রিসিভার চশমায় শঙ্করের চোখের ফ্লুইড দিয়ে মাধবীকে দেখে রাত পার করে দেয়। পরের দিন নয়ন মাধবীর অপেক্ষায় অন্য সব রোগীকে তাড়াতাড়ি বিদায় করে দেয়। মাধবী আসতেই তার মনে রীতিমতো লাড্ডু ফুটতে থাকে। কবিতা তার ছোট বোন কৌশলিয়াকে নিয়ে তার জন্মদিন উপলক্ষে মিষ্টি নিয়ে আসতেই নয়ন মাধবীকে ইমপ্রেস করার জন্য কৌশলিয়াকে কিছু টাকা গিফট করে। মাধবীকে বলে, আসলে আমার বাচ্চাদের অনেক পছন্দ। এই কথা শুনে মাধবীর কেন যেন মন খারাপ হয়ে যায়। শঙ্করকে সেখানে দেখে নয়নের মেজাজ আবারও খারাপ হয়ে যায়। যাই হোক, চেক আপ করিয়ে বাসায় যাওয়ার পর নয়ন শঙ্করের লেন্স ডেটা রিসিভার ক্যামেরায় দিয়ে শঙ্করের নজরে মাধবীকে দেখে খুশিতে রীতিমতো নাচতে শুরু করে। কিন্তু যখনই শঙ্কর মাধবীর কাছে যায় নয়ন রেগে চশমাটাই খুলে রেখে দেয়। নয়ন তার ফোকাস থেকে এভাবে সরতে পারবে না, তাই 2 দিন পর থেকে শঙ্করের উপরে নজর রাখা শুরু করে। শঙ্কর কার সাথে কথা বলছে, কখন বের হচ্ছে, কখন বাসায় আসছে সব দেখতে শুরু করে। সময়গুলো নোট করে রাখে। মাধবীর লেন্স দিয়েও দেখে যে মাধবী ঘরে কখন কি করে। এভাবে কেটে যায় 8টা দিন। 9ম দিন বাইরে রোগীরা অপেক্ষা করছে, আর নয়ন তখন তার সিক্রেট রুমে মাধবীর উপরে নজর রাখায় ব্যস্ত। শঙ্করের জায়গায় সে নিজেকেই কল্পনা করে আনন্দে মশগুল। এভাবেই কেটে যায় দিনের পর দিন। রোগীরা তাদের সমস্যার কথা বললেও নয়ন ব্যস্ত মাধবীর ছবি আঁকাতে। এক কথায় নয়ন মাধবীর প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। এদিকে রবিবার মানে ছুটির দিন শেষ হয়ে যাওয়ায় শঙ্করের মন অনেক খারাপ। মাধবী বলে, আগে তুই স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়া করতে, এখন এত বদলে গেছো কেন? এসব বাদ দিয়ে ঘুমাও, সকালে স্কুলে ক্লাস
করাতে যেতে হবে। গভীর রাতে শঙ্কর ঘুমিয়ে পড়লে মাধবী মুখ বেঁধে চুপচাপ বেরিয়ে পড়ে। অন্ধকারে কালো হুডি পরা কারোর সাথে দেখা করতে গিয়ে চশমা খুলে ফেলায়। নয়ন আর কিছুই দেখতে পায় না, কারণ মাধবী চশমা ছাড়া ঝাপসা দেখে। নয়ন হতাশ হয়ে ভাবে, তাহলে কি এটা মাধবীর বয়ফ্রেন্ড? আজ এই কাপলদের পর নজর রাখার 12তম দিন। মাধবী ফোনে নতুন সিম দিয়ে একটা নম্বর টাইপ করছে। তখনই কলিং বেল বাজলে দ্রুত গিয়ে দরজা খোলে। সময় শেষ হয়ে যেতেই আবারও তার ভিশন বন্ধ হয়ে যায়। নয়ন নিজেকেই সান্ত্বনা দেয়, এটা মনে হয় তার বয়ফ্রেন্ড হবে না। বাইরে তখন রোগীরা এসে এসে ফিরে যায়, কিন্তু নয়নের তাতে কোনো খেয়ালই নেই। এভাবেই নয়নের ক্লিনিকে রোগী দিন দিন কমতে থাকে। একদিন রাতে শঙ্করের লেন্স পরে দেখে মাধবী প্রচন্ড রেগে তেড়ে আসছে। হঠাৎই একটা চাকু নিয়ে শঙ্করকে নৃশংসভাবে কুপিয়ে মেরে ফেলে। একের পর এক কোপ দিয়েই যাচ্ছে। মাধবীর সারা মুখে রক্ত ছিটকে পড়ে। মাসুম দেখতে মাধবীর এমন ভয়ানক রূপ দেখে নয়ন হতবম্ব হয়ে যায়। সে রীতিমতো ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সে বুঝে উঠতে পারে না তার এখন কি করা উচিত। ভোরবেলা বোস বাজার নিয়ে ফেরার সময় খেয়াল করে ক্লিনিকের শাটার অর্ধেক খোলা। ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। নয়ন থানায় গিয়ে ঠকঠক করে পানি পান করে অফিসারকে জানায় তার রোগী মাধবী তার স্বামী শঙ্করকে নৃশংসভাবে মেরে ফেলেছে। অফিসার বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে জানলে? তুমি কি সেখানে ছিলে? নয়ন না বললে ইন্সপেক্টর সন্দেহের জেরে নয়নকেই লকআপে ঢুকিয়ে দেয়। এমনই এক স্বপ্ন দেখে নয়ন ঘুম থেকে লাফিয়ে ওঠে। বোস খেয়াল করে নয়নের কেবিনের কয়েকটা বই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নয়ন কোনো রকমে উঠে হাত মুখে পানি দেয়। বোস কল দিতেই ভেতর থেকে রিং বেজে ওঠে। ভেতরে কোথাও থেকে শব্দ আসছে বুঝতে পেরে বোস সেলফের দিকে এগোতে থাকে। নয়ন সেলফের পেছন থেকে বেরিয়ে আসতেই বোস ভয়ে আটকে ওঠে। নয়ন বোসকে দেখে হকচকিয়ে তাড়াতাড়ি করে সেলফ বন্ধ করে দেয়। বোস হতবাক হয়ে জিজ্ঞেস করে, ওখানে কি? বই নিচে ফেলানো দেখে ভাবলাম আপনার সাথে হয়তো কিছু হয়ে গেছে। নয়নের মনে পড়ে মাধবীকে খুন করতে দেখে ভয়ে সে যখন পেছনে সরে গিয়েছিল তখন এই সেলফে অনেক জোরে ধাক্কা লাগে আর বইগুলো পড়ে গিয়েছিল। বোস এখানে থাকা মানে বিপদ, তাই নয়ন এই আপদ দূর করতে বেতন দিয়ে বলে কয়েকদিনের জন্য ক্লিনিক বন্ধ থাকবে, তাই এখন তুমি চলে যাও। কৌতূহলী বোস তবুও পিছু ছাড়তে চায় না, তাই উল্টাপাল্টা প্রশ্ন করতেই থাকে। বিরক্ত হয়ে নয়ন কোষে একটা চর বসাতেই বোস আর কিছু না বলেই চলে যায়। নয়ন বাসায় ফিরে গোসল করতে করতে ভাবে মাধবী কেন শঙ্করকে মেরে ফেললো। নিশ্চয়ই একা এসব করেনি, তার সাথে অন্য কেউ তো অবশ্যই আছে। আবারও চশমা পরে দেখে মাধবী গ্লোভস পরে খুনের যত প্রমাণ ছিল, যেমন রক্তমাখা ক্যালেন্ডার, ছবি, মেঝে, বেডশিট, সব জায়গার রক্ত ক্লিন করছে। এই খুনের কারণ বয়ফ্রেন্ড ছাড়া আর কেউ তো হবেই না। মাধবীকে সে কতটা ভালো, নম্র, ভদ্র ভেবেছিল, কিন্তু সে তো আসলে একটা সাইকো কিলার। নয়ন এবার তার ড্রিম প্রজেক্টকে ভুলে মার্ডার ইনভেস্টিগেশনে নেমে পড়ে। সে যেভাবেই হোক এই হত্যার পেছনের আসল কাহিনী জেনেই ছাড়বে। নয়ন নানাভাবে মাধবীর বয়ফ্রেন্ডের চেহারা দেখার চেষ্টা করে, কিন্তু পারে না। কিছুক্ষণ পর মাধবীর শ্বশুর শাশুড়ি বেড়াতে আসলে মাধবীর চোখে মুখে ভয় ফুটে ওঠে, যেন কেউ তার সত্য আবার জেনে না ফেলে। নয়ন তার ইনভেস্টিগেশনের জন্য 8 মিনিট সময়কে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। মাধবীর শাশুড়ি বলে, আমাদেরকে আনতে যাওয়ার জন্য শঙ্করকে কল দিয়েছিলাম, কিন্তু সে তো কল রিসিভই করলো না, আর তুমিও কল রিসিভ করনি। মাধবী জানায় শঙ্কর তো স্কুলের কাজে আরো কুতে গেছে, আর মাধবী কাজে ব্যস্ত, তাই ফোন চেক করেনি। মাধবীর শ্বশুর বলে আরোকোতে নেটওয়ার্কের অনেক সমস্যা, এই জন্যই হয়তো কল করতে পারছে না। নয়ন দিন রাত এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন সে তার লাইভ দেখার সময় বাড়াতে পারে, কিন্তু বারবারই ব্যর্থ হয়। তখনই ইনভেস্টর কল দিলে নয়ন জানায় সে এখনো কাজ করছে, ইনজেকশন আসতে অনেক দেরি হচ্ছে। ইনভেস্টর ওয়ার্নিং দিয়ে দেয় যে ডেডলাইন খুবই কাছে, সময় মতো ডেলিভারি না পেলে নয়ন নিজেই এবার ডেড হয়ে যাবে, তাই সাবধান। নয়ন কল কেটে ক্লিনিকের রেজিস্টার থেকে শঙ্করের বাসার ঠিকানা নিয়ে সেখানে চলে আসে। মাধবীর দরজা খুলে নয়নকে এখানে দেখে বেশ অবাক হয়। নয়ন শঙ্করের কথা জিজ্ঞেস করলে মাধবী জানায় সে তো বাসায় নেই। নয়ন চশমা দিয়ে বলে শঙ্কর এই চশমা রিডিং এর জন্য চেয়েছিল। মাধবী চশমা নিয়েই আর কোনো কথা না বলেই মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। নয়নের আর কিছুই করার থাকে না, তাই বাধ্য হয়ে চলে যায়। তবে মাধবী নয়ন
নয়নের উপরে কেমন যেন সন্দেহ হয়। নয়ন বাসায় গিয়ে চিন্তা করতে থাকে যে মেয়েটা কাল নির্মম ভাবে একজনকে খুন করলো, সে এতটা স্বাভাবিক আচরণ কিভাবে করছে যেন কিছুই হয়নি। নয়ন এবার বোর্ডে শুরু থেকে সব লিখতে থাকে। তখন তার মনে পড়ে এক অপরিচিত মানুষের সাথে শঙ্কর সেদিন ঝগড়া করছিল, আর বাজারে মাধবী তার সাথে হেসে হেসে কথা বলছিল। এই বয়ফ্রেন্ডের জন্যই কি তাহলে মাধবী তার স্বামীকে মেরেছে? ব্যাস, কেস সলভ হয়ে গেছে। এখন শুধু মার্ডার উইপেন খুঁজতে হবে। পরের দিন থানায় শঙ্করের বাবা মা মাধবীকে নিয়ে ছেলের মিসিং কমপ্লেন করতে আসে। নয়ন বিষয়টা জানতে পেরে থানায় গিয়ে বাইরে থেকে কান পেতে শোনার চেষ্টা করে। মাধবী চুপচাপ এক কোনায় বসে আছে। শাশুড়ি কান্না করে বলে, আমার ছেলে কখনোই এমন করে না, তার ফোনও বন্ধ। কনস্টেবল নয়নকে জিজ্ঞেস করে, সে এখানে কি করছে? নয়ন বাহানা করে, দেখছিলাম যে বাস্তবে থানা মুভির মতো হয় কিনা। কনস্টেবল ঝাড়ি দিয়ে নয়নকে সরিয়ে দেয়। ইন্সপেক্টর আসতেই এক অফিসার জানায় এই মহিলার ৪৫ বছরের ছেলে নাকি হারিয়ে গেছে, সে হয়তো কোথাও চলে গেছে। মা বলে, আমার ছেলে আমাদেরকে না জানিয়ে কখনো কোথাও যায় না। মাধবী বলে, সব আমি বলছি, আমি হলাম মাধবী শঙ্কর, আমার স্বামী শঙ্কর স্কুলের ম্যাথ টিচার। সেই 2 দিন আগে স্কুলের কাজে আরকও গিয়েছিল, সেদিন থেকে আর কোনো যোগাযোগ করেনি। আমার খুব ভয় করছে। বাবা বলে, স্কুলে জিজ্ঞাসাবাদ করেছি, তারাও কিছু বলছে না। ইন্সপেক্টর বলে, আমরা ইনকোয়ারি করব, আপনি চিন্তা করবেন না। ইন্সপেক্টর কনস্টেবলকে বলে, স্কুলে গিয়ে খোঁজ নাও। স্কুলে পুলিশকে আসতে দেখি শঙ্করের সাথে যেই হিন্দি টিচারের ঝগড়া হয়েছিল সেই টিচার দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। নয়ন খেয়াল করে পুলিশ শঙ্করের বাসায় যাচ্ছে, কয়েকজন প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদ করছে। গাড়ি থেকে নেমে তাদের কথা শোনার চেষ্টা করে। একজনের সন্দেহ হয় নয়নের দিকে এগোলেই নয়ন দ্রুত গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ইন্সপেক্টর মাধবীর বাসায় গিয়ে মাধবীর দিকে সন্দেহের নজরে তাকিয়ে বলে, আপনাদের ছেলে আরুকো যায়নি। স্কুল থেকে জানতে পেরেছি সে সেদিনের ট্রেন মিস করেছিল আর সেমিনারেও অ্যাটেন্ড করেনি। তার লাস্ট লোকেশন বিজয়বাড়া, মানে এখানেই দেখাচ্ছে। মাধবীর প্রচন্ড ভয় হলো বাইরে নিজেকে খুব স্বাভাবিক দেখায়। ইন্সপেক্টর জিজ্ঞেস করে, আপনাদের কি কিছু নিয়ে ঝগড়া হতো? শ্বশুর বলে, না, এরা তো সবসময় হাসি খুশি থাকতো। ইন্সপেক্টর কোনো শত্রু কথা জিজ্ঞেস করলে শাশুড়ি বলে, সাধারণ নাকি স্কুল টিচারের শত্রু কে আর থাকবে? মাধবীকে চুপচাপ দাঁড়াতে দেখে ইন্সপেক্টর বলে, আপনি কিছু বলছেন না কেন? আপনারা সহযোগিতা না করলে আমরাও সাহায্য করতে পারবো না। বলেই বের হতে গেলে মাধবী বলে, শত্রু কিনা জানি না, কিন্তু স্কুলের হিন্দি টিচার রাঘুর সাথে শঙ্করের ঝামেলা ছিল। ইন্সপেক্টরকে বের হতে দেখে নয়ন তাড়াতাড়ি চলে যেতে গেলেই তাড়াহুড়ায় তার গাড়ির সাথে এক বাইকের ধাক্কা লাগে। সাথে সাথেই সেখানে ভিড় জমে যায়। কনস্টেবল চেক করতে গেলে নয়নকে যেন চিনে না ফেলে, তাই সে মুখ ঘুরিয়ে নেয়। কনস্টেবল ভিড় সরিয়ে দুইজনকেই দ্রুত মেকানিকের কাছে যেতে বলে। বোস কবিতার বাসায় গিয়ে জিজ্ঞেস করে, অনেকদিন হলো আপনার খোঁজ নেই, কল দিলে ধরছেন না। কবিতা বলে, আসলে আমার বোন অসুস্থ। বোস টাকা দিয়ে বলে, এগুলো স্যার দিয়েছে আর বলেছে ক্লিনিক কয়েকদিনের জন্য বন্ধ, কিন্তু আমার মনে হয় সারা জীবনের জন্যই ওই ক্লিনিক বন্ধ করে দিবে। কবিতা জিজ্ঞেস করে, কেন, কিছু হয়েছে? বোস বলে, সে কখনো আমাদেরকে কিছু জানিয়েছে নাকি, কিন্তু আমি যেভাবেই হোক এর কারণটা জেনেই ছাড়বো। বাইক সরাতে মেকানিকের কাছে নিয়ে আসলে নয়নকে দেখে কনস্টেবলের মনে হয় সে এই লোককে কোথায় যেন দেখেছে। নয়ন তো মুখ ঘুরিয়ে দাঁড়িয়েই আছে। না পেরে নয়নকে গিয়ে জিজ্ঞেস করতেই নয়ন বলে, আমি তো ডক্টর, হয়তো কোথাও দেখেছেন। আচ্ছা, আপনারা ওখানে কেন গিয়েছিলেন? কনস্টেবল জানাতে না চাইলেও নয়ন কথায় কথায় বের করে যে গৌরী শঙ্কর মিসিং কেস দেখতে গিয়েছিল। নয়ন বেশ ভাব দেখিয়ে বলে, মিসিং নাকি মার্ডার? কনস্টেবল জিজ্ঞেস করে, এমন করে বললেন কেন? নয়ন বলে, আরে এমনি। বলেই মেকানিককে 1000 টাকা দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে। কিন্তু কালো হুডি পরা সেই রহস্যময় ব্যক্তি, মানে মাধবীর পার্টনার, নয়নের উপরে ঠিকই নজর রাখতে শুরু করে। রাতে মাধবী একা একা বের হয়ে কোথায় যেন যাচ্ছে। নয়ন তার পিছু নেয়। তখনই হঠাৎ ইনভেস্টরের কল আসায় নয়ন চেক করতে গিয়ে আচমকাই মাধবীকে হারিয়ে ফেলে। তখনই মাধবীর পার্টনার এসে নয়নকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেয়। ভোর হতেই পথচারীরা নয়নের গাড়ির দিকে অদ্ভুত নজরে তাকাতে তাকাতে চলে যায়, কারণ নয়ন গাড়ির মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। এক লোক ভালো করে দেখার জন্য এগিয়ে গেলেই নয়নের জ্ঞান ফেরে। পাশ ফিরে আচমকাই লোকটাকে দেখে বেচারা একদম ভয়েই চমকে ওঠে। রেগে ঝাড়ি দিয়ে লোকটাকে সরাতেই তার ফোনে আননোন নম্বর থেকে কল আসে। কল রিসিভ করতেই অপর পাশ থেকে লোকটা বলে, ডক্টর হয়ে পুলিশের কাজ কেন করছেন? এবার তো অজ্ঞান করে ছেড়ে দিয়েছি, পরের বার যদি নাক গলান তাহলে পরিণতি খুবই খারাপ হবে। আপনার কাজ রুগীদের চিকিৎসা করানো, নাকি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামানো? নয়ন কিছু বলতে গেলেই কলটা কেটে যায়। নয়ন
বিড়বিড় করে বলে, নাম বলার সাহস নেই, আবার হুমকি দিচ্ছে। নয়ন অ্যাপার্টমেন্টে ফিরে গভীর চিন্তায় পড়ে যায় যে কে হতে পারে এই রহস্যময় লোকটা। এসব ভাবতে ভাবতেই একটু চোখ বুঝতেই দরজায় কেউ নক করে। ভয়ে ভয়ে দরজা খুলে দেখে তার বাসার মেইড এসেছে। রেগে এক ঝাড়ি দিয়ে তাকে কিচেনে পাঠিয়ে দেয়। মানে নিজের দোষের রাগ আরেকজনের উপরে ঝাড়ছে, এটাই আর কি। মাধবী ঘড়ির পেন্ডুলাম রং করে ঘড়িতে লাগাতেই যাবে, তখনই তার ফোনে একটা কল আসে। ফোনের অপর পাশ থেকে কিছু একটা শুনে ঘাবড়ে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে অটো করে বেরিয়ে পড়ে। নয়ন সবাইকে বের হতে দেখে কৌশলে তালা খুলে বাসার ভিতরে ঢুকে মার্ডার উইপেন খুঁজতে থাকে। এদিকে মাধবী মর্গে একটা বেওয়ারিশ লাশ শনাক্ত করতে এসেছে। নয়ন কোথাও সেই চাকুর মতো জিনিসটা খুঁজেই পায় না। বের হতেই যাবে, তখনই তার নজর পড়ে ঘড়ির দিকে। পেন্ডুলামটা ভালো করে লক্ষ্য করতেই তার আর বুঝতে বাকি থাকে না এটাই সেই অস্ত্র যেটা দিয়ে মাধবী শঙ্করকে নির্মম ভাবে খুন করেছে। মাধবী লাশের চেহারা দেখে জানায় এটা শঙ্কর না। নয়ন পেন্ডুলাম খুলে ঘড়িতে লাগাতে যেতে গেলেই ঘড়িটা পড়ে যায়। এদিকে মাধবী তার শ্বশুর আর শাশুড়িকে নিয়ে এলাকায় পৌঁছে যায়। নয়ন কোন রকমে ঘড়িটা দেওয়ালে ঝুলিয়ে তালা মারতে গেলেই তালা আর আটকাতে পারে না। তখনই মাধবীরা দরজার সামনে এসে দেখে তালা ঠিক মতোই লাগানো, তাই তালা খুলে স্বাভাবিকভাবেই ভেতরে যায়। এ যাত্রায় নয়ন কোন রকমে বেঁচে যায়। তবে ঘরে ঢুকেই মাধবীর কেমন যেন খটকা লাগে। কিচেনের ক্যাবিনেট খোলা, ফুলদানিও তার জায়গা থেকে সরানো, কারণ ধুলায় সেই জায়গাটায় স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎই মাধবীর নজর পড়ে ঘড়ির দিকে, কারণ সেখানে তার সেই পেন্ডুলামটা নেই। দ্রুত বেডরুমে গিয়ে তার পার্টনারকে কল দিয়ে বলে সে বাসায় এসেছিল, মার্ডার উইপেনটা নিয়ে গেছে। কিন্তু চিন্তা করো না, সে কিছুই করতে পারবে না, তোমার পর্যন্ত পৌঁছাতেও পারবে না। নয়ন ডেলিভারি ম্যান সেজে একটা কার্টুনে সেই পেন্ডুলাম দিয়ে আসে। কনস্টেবল বাক্স খুলে দেখে বিরক্ত হয়ে বলে, খুন্তির মতো এসব আজব জিনিস কে পাঠালো কে জানে। তাই সে পেন্ডুলামকে স্টোর রুমে ফেলে দেয়। এই বলদ অফিসার লক্ষ্য করে না যে বাক্সের অপর দিকে লেখা ছিল মহিলাটাই খুন করেছে। ব্যাস, নয়নের সব প্ল্যান ভেস্তে গেল। নয়ন তো আর এসব জানে না, তাই খুশির মনে নাচতে নাচতে অ্যাপার্টমেন্টের পার্কিং এরিয়ায় আসে। হঠাৎই মাধবীর পার্টনার এসে কিছু বুঝে ওঠার আগেই নয়নের মাথা নিয়ে গাড়ির সাথে দেয় জোরে কয়েকটা বাড়ি। নয়ন ব্যথায় চিৎকার করে উঠতেই ওয়াচম্যান দৌড়ে আসে, আর সেই লোক চোখের পলকেই গায়েব হয়ে যায়। ওয়াচম্যান সেখানে নয়ন ছাড়া আর কাউকেই দেখতে পায় না, তাই নয়নকে বলে মানুষের জীবনে নাক গলানো বন্ধ করেন, না হলে আপনার এমনই হবে। নয়ন রেগে একটা ঝাড়ি দিয়ে চলে যায়। পিলারের আড়ালে লুকিয়ে থাকা লোকটা মাধবীকে মেসেজ দেয় যে কাজ হয়ে গেছে। মাথায় ব্যথায় কাতর নয়ন বেচারার বাধ্য হয়ে পেইন কিলার খাওয়া লাগে। এতটা ব্যথা সহ্য করতে না পেরে নিজেকেই প্রতিজ্ঞা করে আমাকে মারবে আর আমি এমনিই ছেড়ে দিব, ওকে তো আমি এত সহজে ছাড়বো না। থানায় এসে ইন্সপেক্টর চায়ের দোকানে চা পান করছিল। টাকা দিতে গেলেই পকেট থেকে টাকা বের করে দেখে নোটে লেখা এটা মিসিং কেস নয়, বরং খুনের কেস। ইন্সপেক্টর হন্যে হয়ে আশেপাশে খোঁজ করে যে এই নোটটা কে দিয়ে গেল। তার হঠাৎ মনে পড়ে যখন সে এখানে বসেছিল কেউ একজন তার পাশেই বসা ছিল, হয়তো সেই রেখে গেছে। ইন্সপেক্টরের এবার এই কেস নিয়ে আরো সন্দেহ হয়। সাধারণ এক মিসিং কেস দিনে দিনে আরো টুইস্টে ভরে যাচ্ছে, তাই কিছু একটা সন্দেহ করে ওই এলাকার যত মিসিং কেস আছে আর তার সব ফাইল এবং সাথে রাঘু মানে সেই স্কুলের হিন্দি টিচারকেও আনতে বলে। এদিকে নয়ন তার কাজ শেষ করে আরাম করে পায়ের উপরে পা তুলে চিপস খাচ্ছে। হঠাৎই বাইরে থেকে কেউ একজন তড়িৎ গতিতে দৌড়ে যায়। কারো ছায়া দেখে নয়ন জিজ্ঞেস করে কে ওখানে। কোনো সাড়া না পেয়ে বাইরে এসে দেখে জানালায় একটা নোট গোজা। নয়ন সেটা খুলতেই দেখে তাতে লেখা খুব শীঘ্রই তোমার মৃত্যু হবে। তার মানে খুনি নয়নকে পুলিশ দেওয়ার পদ্ধতিটা জেনে গেছে। মৃত্যুর হুমকি দেখে নয়ন প্রচুর ঘাবড়ে যায়। শঙ্করের মা পূজা করছে। মাধবীকে ফল আর প্রসাদ দিতে বললে শাশুড়ি খেয়াল করে তার কপালে টিপ আর সিঁদুর নেই। শঙ্করের এমনি কোনো খোঁজ নেই, তাই এমন সময় এসব ভালো না বলে শাশুড়ি নিজেই টিপ পরিয়ে দেয়। মাধবীর চোখে মুখে তীব্র অপরাধ বোধ স্পষ্ট ফুটে ওঠে। রাঘু ইন্সপেক্টরকে জানায় শঙ্কর স্কুলের নিয়মের বাইরে গিয়ে স্কুলের বাইরে টিউশনি পড়াতো, তাই রাঘু তার নামে কমপ্লেন করেছিল। এই জন্য শঙ্করের উপরে অ্যাকশন নেওয়া হয়। আর এরপর শঙ্কর এবং রাঘুর ঝগড়া হয়। ইন্সপেক্টর হ্যান্ডরাইটিং চেক করার জন্য সেই টাকার নোটটা দিলে রাঘু সেই হ্যান্ডরাইটিং চিনতে পারে না। রাঘু চলে গেলে কনস্টেবল এসে শঙ্করের কল রেকর্ডের লিস্ট দেয়। ইন্সপেক্টর সেই নোটটা হ্যান্ডরাইটিং টেস্টের জন্য পাঠাতে বলে এবং শঙ্করের বাসার এরিয়ার সিসিটিভি ফুটেজ আর কাকে কাকে সে টিউশনি পড়াতো তার বিস্তারিত জানতে বলে। এতবার হুমকি পাওয়ার পরও নয়ন মাধবীর পিছু ছাড়ে না। তাকে ফলো করতে করতে দেখে শঙ্করের সাথে ঝগড়া
হওয়া লোকটা মানে রাঘু মাধবীর পথ আটকিয়ে তার সাথে ঝগড়া করছে। রাঘু মাধবীকে বলে, ওটা তো একটা ছোটখাটো ঝগড়া ছিল, তুমি আমাকে কেন খামোখা পুলিশে জড়াচ্ছ? নয়ন এবার রাঘুর পিছু করা শুরু করে। স্কুল ছুটির পর নয়ন গিয়ে রাঘুকে কিছু বলতেই রাঘু সেটা শুনে হতবাক হয়ে যায়। পুলিশ শঙ্করের টিউশনির খোঁজ করতে গিয়ে জানতে পারে শঙ্কর মোট 3 জনকে পড়াতো। দুজনের সাথে কথা হয়েছে, তবে একজন বাসায় নেই। এই 3 জনকে পড়ানোর জন্য রাঘু শঙ্করের উপরে হিংসা করত। করি থেকে বের হতেই যাবে তখনই এক বয়স্ক লোক এসে বলে উপরের রুমে 2 বোন থাকে, ওদের বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিল। বড় বোনটা বেশ সুন্দরী, পাশেই এক ক্লিনিকে কাজ করে। আচমকা একটা বল জোরে এসে ইন্সপেক্টরের পিঠে লাগতেই বেচারা ইন্সপেক্টর ব্যথায় ছটফট করতে থাকে। কনস্টেবলরা বল এনে দিলে খেয়াল করে তাতে একটা চিরকুট, আর চিরকুটে লেখা লাশ খোঁজো। ইন্সপেক্টর দেখেই বুঝে যায় এটা একই হাতের লেখা, আর এবার সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে শঙ্করকে খুন করা হয়েছে। সেই চিরকুট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। এক অফিসার বলে সেদিন যে পার্সেল এসেছিল সেটাও কোনো ক্লু না তো? ইন্সপেক্টর দ্রুত থানায় এসে সেই পেন্ডুলাম আর তার সবগুলো নোট নিয়ে বসে। সে ভালোভাবেই বুঝতে পারে কেউ আড়াল থেকে তাদের সাহায্য করার চেষ্টা করছে, আর তারাই এতদিন বুঝতেই পারেনি। ইন্সপেক্টর পেন্ডুলামের উপরের অংশ খুলে ফেলে দেখে ভেতরে চাকুর মতো তীক্ষ্ণ একটা জিনিস। এমন আজব ধরনের চাকু দেখে সে বেশ অবাক হয়ে যায়। এবার সে শিওর হয়ে যায় যে শঙ্করকে আসলেই খুন করা হয়েছে। সাথে সাথেই মাধবীর বাসায় এসে সোজা বাসায় ঢুকে সব তন্ন তন্ন করে খুঁজতে থাকে। মাধবী বারবার জিজ্ঞেস করে কি হয়েছে। ইন্সপেক্টর কোনো উত্তরই দেয় না। রুমে গিয়ে তোষক তুলতেই যাবে তখনই মাধবী আবারও জিজ্ঞেস করে কি খুঁজছেন, বলবেন তো? ইন্সপেক্টর তোষক ছেড়ে বড় একটা ট্রাঙ্ক দেখে সেটা চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। বাইরে গিয়ে ঘরে এত ক্রাফটের কাজ দেখে জিজ্ঞেস করে এগুলো কি বিক্রিও করেন নাকি? শাশুড়ি রেগে বলে আপনি হুট করে এসে এসব কেন করছেন? সেই প্রশ্ন তো আমাদের করা উচিত। সারা ঘর খুঁজেও তেমন কিছুই পাওয়া যায় না। ইন্সপেক্টর বলে আমি বুঝতে পেরে গেছি, তবে খুব দ্রুতই আবার দেখা হবে, বলেই দেয় হাঁটা। ইন্সপেক্টর থানায় বসে সিসিটিভি ফুটেজ দেখছিল। তখনই কনস্টেবল জানায় হাতের লেখা ম্যাচ হয়ে গেছে, আর টিউশনির সেই মেয়েটাও এসেছে। কবিতা তার বোন কৌশলিয়াকে নিয়ে ইন্সপেক্টরের কাছে আসলে কবিতা বলে শঙ্কর স্যার 10 দিনের জন্য পড়াতে আসবে না এমনটাই বলেছিল। ইন্সপেক্টর জিজ্ঞেস করে তুমি কোথায় কাজ করো? কবিতা বলে বানজারা হিলসে। ইন্সপেক্টর সন্দেহ নজরে তাকিয়ে বলে প্রতিবেশী এটা বললো ক্লিনিকে। কবিতা বলে আগে ওখানে কাজ করতাম, এখন ক্লিনিক বন্ধ হয়ে গেছে, তাই সে দ্বিতীয় চাকরি পেয়েছে। সেই হ্যান্ডরাইটিং দেখালে কবিতা বলে সে বলতে পারবে না এটা কার হাতের লেখা। ইন্সপেক্টর কবিতাকে যেতে বলতেই রাঘু কল দিয়ে বলে একটা লোক শঙ্করের ব্যাপারে কথা বলতে এসেছিল, তবে তার নাম আমি জিজ্ঞেস করিনি, তবে সেই লোকের গাড়ির ছবি তুলেছি। ইন্সপেক্টর ছবিটা কনস্টেবলকে দেখালেই কনস্টেবল বলে এটা তো সেদিন মাধবীর বাসার সামনে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই লোকের গাড়ি। আমি খবর নিয়ে জানতে পেরেছি লোকটা চোখের ডক্টর, নাম নয়ন। ক্লিনিক তো আমাদের এরিয়াতেই, ওকে আমার আগেও সন্দেহ হয়েছিল। কয়েকবার থানার পাশেও ঘুরঘুর করতে দেখেছি। নয়ন গোসল করে বের হতেই দরজায় কেউ নক করে। নিচ থেকে একটা খাম দিয়ে চলে যায়। নয়ন গিয়ে দেখে উপরে লেখা তুমি কি চাও তোমার ফলো করার ছবি পুলিশকে পাঠিয়ে দিব? নয়ন খাম থেকে ছবিগুলো বের করে দেখে আজ পর্যন্ত সে যতবার মাধবীর পিছু করেছে সবগুলো ছবি সেখানে আছে। নয়ন বেচারা পড়ে যায় দোটানায়। পুলিশকে সাহায্য করতে গিয়ে সে নিজেই এবার ফেসে যাবে না তো? পুলিশ এক লোকাল চোরকে ধরে। তার কাছে শঙ্করের ওয়ালেট পাওয়া গেছে। চোর বলে একটা মেয়ে এসেছিল, সে এসে এসব জিনিস ফেলে দিয়েছিল। ওয়ালেটে টাকা ছিল দেখে সে টাকা নিয়ে ড্রিঙ্কস কিনেছে, এছাড়া আর কিছুই জানে না। আশেপাশে তল্লাশি করে ব্যাগ, ঘড়ি আর একটা শার্ট পাওয়া যায়। ইন্সপেক্টর কনস্টেবলকে বলে আর্টিস্টকে ডেকে সেই মেয়ের স্কেচ রেডি করাও। নয়ন ব্যাগপত্র গুছিয়ে কোনো দিকে না তাকিয়ে গাড়ি নিয়ে তাড়াহুড়ায় পালিয়ে যায়। ওয়াচম্যান তাকে ডাকলেও সে শোনে না। পুলিশ শঙ্করের বাসায় গিয়ে খোঁজ করে, কিন্তু ফ্ল্যাটে তালা মারা। কিছুক্ষণ পর মাধবী বাজার নিয়ে ফিরে আসতেই ইন্সপেক্টর শঙ্করের জিনিসপত্রের ছবি দেখালে মাধবী বেশ চিন্তায় পড়ে যায়। এমন একটা ভান করে জিজ্ঞেস করে যে এসব আপনারা কোথায় পেয়েছেন? ইন্সপেক্টর বলে আপনার চিন্তা করতে হবে না, ডিটেলস পেলে জানিয়ে দিব। আর আপনি কোন চোখের ডক্টরকে চেনেন? ডক্টর নয়ন, তার সাথে আপনাদের সম্পর্ক কেমন? মাধবী বলে সব রোগীর সাথে যেমন সম্পর্ক আমাদেরও তেমনই সম্পর্ক। ইন্সপেক্টর যাওয়ার সময় বলে যেভাবেই হোক আপনার স্বামীকে আমরাই খুঁজে বের করব। মাধবী দোকানে জিনিসপত্র কেনার নামে তার পার্টনারের সাথে ইশারায় কথা বলে যে পুলিশ হয়তো সন্দেহ করছে। পুলিশ তাদের পর্যন্ত পৌঁছানোর আগে সব দোষ ওই ডক্টরের উপরে দিয়ে দেওয়া উচিত। সে তার অ্যাপার্টমেন্টেও নেই, আমাদের তাকে খুঁজে বের করতে হবে। এদিকে পুলিশও নয়নকে খুঁজছে, আর ক্লিনিকও বন্ধ। পোস্টারে দেওয়া নম্বরে কল করলেও বন্ধ পায়। না পেরে ইন্সপেক্টর
ইন্সপেক্টর মাধবী আর ডক্টরের কল ডিটেলস বের করতে বলে। পাশ থেকে এক বাচ্চা ছেলে হেঁটে গেলে তাকে ডেকে জিজ্ঞেস করে, এই ক্লিনিক সম্পর্কে কিছু জানো? বাচ্চাটা বলে, এই ক্লিনিকের ওয়ার্কার বোস প্রতিদিন ভোর 4টায় ক্লিনিক খোলে আর বিকাল 4টায় বন্ধ করে, কিন্তু এক সপ্তাহ ধরে এটা বন্ধ। তবে বোসকে একটু সামনের এক চায়ের দোকানে পাওয়া যাবে। ইন্সপেক্টর বোসকে জিজ্ঞেস করে, ক্লিনিক কবে থেকে বন্ধ করেছে? বোস বলে, জানুয়ারির 21 তারিখ। ইন্সপেক্টর বলে, শঙ্করও তো 20 তারিখের ট্রিপের জন্যই বের হয়েছিল, তা ক্লিনিক বন্ধের কারণ কি? বোস বলে, ডক্টরের কোনো ব্যক্তিগত কারণ ছিল, কিন্তু আমার মনে হয় সে ভয়ানক কিছু একটা করেছে। তার ক্লিনিকে একটা সিক্রেট রুম আছে। 1 বছর ধরে কাজ করার পরও আমি ওই রুম সম্পর্কে কিছুই জানি না। যেদিন ক্লিনিক বন্ধ করছিল সেদিনও খুব টেনশনে ছিল। ইন্সপেক্টর বোসকে নয়নের অ্যাপার্টমেন্টে নিয়ে যেতে বলে। বোস নিয়ে তো আসে, কিন্তু ফ্ল্যাট নাম্বার মনে করতে পারে না। ওয়াচম্যান এসে জানায় সে 402 নম্বর ফ্ল্যাটে থাকে। কয়েকদিন আগেই তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছিল, তারপর আর দেখেনি। ইন্সপেক্টর জিজ্ঞেস করে, সে কেমন স্বভাবের? ওয়াচম্যান বলে, অনেক ভালো, আমাকে তো প্রায় 100 করে টিপস দিত। মাধবীর সেই রহস্যময় পার্টনার ক্লিনিকের সামনে দিয়ে ঘুরঘুর করছে। গভীর রাতে হঠাৎই সেই ক্লিনিকের পেছনের দিকে যায়। মাধবী কল দিয়ে বলে, পেছনে দেখো একটা দরজা আছে, ওটার উপরে নজর রাখো, আর ফ্রিজ খালি করার সময় এসে গেছে। এদিকে ভেতরে সিক্রেট রুমে নয়ন ইনভেস্টরকে কল দিয়ে টিকিট পাঠাতে বলে। তার পাসপোর্ট বানানো হয়ে গেছে, এখানে থাকা আর নিরাপদ না, বাকিটা সে ওখানে পৌঁছেই জানাবে। এদিকে ইন্সপেক্টর নয়নের কল রেকর্ড দেখে চিন্তায় পড়ে যায়। নয়ন 2টা নম্বরের কল রিসিভ করে, কিন্তু পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। হয়তো সে কিছু বলতে চাচ্ছে অথবা লুকাচ্ছে। আর শঙ্করের পরিবার থেকেও কোনো আপডেট নেই। একদিকে ডক্টর প্রমাণ করতে চাচ্ছে এটা মার্ডার, আবার কেউ হয়তো শঙ্করের জিনিসপত্র নদীর পাশে এদিকে সেদিকে ফেলে আমাদেরকে ভুল পথে নিতে চাচ্ছে। আমি শিওর এটা মার্ডারের কেস। যেভাবেই হোক সেই লাশটা আমাদেরকে খুঁজতে হবে, নয়তো ডক্টরকে খুঁজতে হবে। তখনই এক অফিসার এসে বলে, স্কেচ রেডি হয়ে গেছে। মাধবী আর তার পার্টনার মিলে বড় ট্রাঙ্কে করে লাশ টানতে টানতে নয়নের সিক্রেট রুমের ফ্রিজে এনে রেখে দেয়। নয়নও তখন ক্লিনিকের বাইরে এসেছে। এই সিনটাই আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। নয়ন গাড়ি থেকে ফাঁকা লাগেজ নিতেই মাধবী পুলিশে কল দেয়। স্কেচ দেখে ইন্সপেক্টর বলে, একে তো আমরা কোথাও একটা দেখেছি। লেডি পুলিশ জানায় অজ্ঞাত একটা কল এসেছিল, সে শঙ্করের লাশ নাকি ডক্টর নয়নের ক্লিনিকে দেখেছে। ট্রাঙ্ক নিয়ে বের হওয়ার সময় মাধবীর মনে পড়ে সে তার ফোনটা রেখে এসেছে। ট্রাঙ্ক পাশে রেখে ভেতরে ফোন নিতে যায়। এদিকে নয়নও তার ক্লিনিক থেকে প্রজেক্টরের সবকিছু নেওয়ার জন্য ঢুকতেই মাধবী আর তার পার্টনার টেবিলের নিচে লুকিয়ে পড়ে। নয়ন সবকিছু লাগেজে নিয়ে ফ্রিজ খুলে তার সব রোগীর স্যাম্পল নিতে গেলেই দেখে শঙ্করের লাশ পড়ে আছে। মাধবী তার পার্টনারকে মোটা একটা লাঠি দেখায়। নয়ন তার ফ্রিজে শঙ্করের লাশ দেখে একদম চমকে ওঠে। তখনই মাধবীর পার্টনার তার মাথায় দেয় এক বাড়ি আর নয়ন অজ্ঞান হয়ে যায়। মাধবী আর তার পার্টনার পেছনের দরজা থেকে পালাতে গেলেই দরজা লক হয়ে থাকায় আর খুলতে পারে না। এদিকে পুলিশও চলে আসে, সামনের দরজা জোরে জোরে ধাক্কাতে থাকে। পার্টনার এবার চেক করতে যায়। এরই মধ্যে নয়নের জ্ঞান ফিরে আসে। পার্টনার পুলিশ দেখে ভয়ে দৌড়ে এসে হরি সরাতেই দেখা যায় এটা আর কেউ নয় বরং নয়নের ক্লিনিকের রিসেপশনিস্ট কবিতা। স্কেচটাও কবিতারই ছিল। তার মানে নয়নের পিছু করা আর তাকে মারার ভয় দেখানো সবকিছু এই কবিতাই করেছিল। নয়ন কবিতাকে এভাবে দেখে হতবাক হয়ে যায়। মাধবী আর কবিতার সব শয়তানি ধরা পড়ে যায়। নয়ন জিজ্ঞেস করে, এসব কেন করলে? মাধবী মুখ চেপে বলে, বাইরে পুলিশ, তুমি গিয়ে সামলাও, না হলে আমরা তোমাকেই ফাঁসিয়ে দিব। পুলিশের শাটার খুলে ভেতরে আসতেই নয়ন গিয়ে বলে, ও আপনারা এসেছেন, আমি ভেবেছি কোনো চোর এসেছে। ইন্সপেক্টর রেগে বলে, নাটক বন্ধ করো, তুমি শাটার বন্ধ করে কি করছিলে? নয়ন বলে, আসলে শাটার খোলা থাকলে রোগী আসে, তাই বোসকে বলেছিলাম লক করতে। ইন্সপেক্টর টাকার নোটটা দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি তোমার হাতের লেখা? নয়ন বলে, না তো, আমি তো এটা কোনোদিন দেখিনি। ইন্সপেক্টর দ্রুত সেই হাতের লেখা প্রেসক্রিপশনের সাথে মিলাতে বলে। সেলফের দিকে এগোতে গেলেই নয়ন তাদেরকে আটকানোর চেষ্টা করে। ইন্সপেক্টর উল্টা তাকে সরিয়ে বই দেখতে দেখতে আচমকাই সেলফ সরিয়ে নয়নের সিক্রেট রুমটা দেখে ফেলে। নয়ন বলে, এটা আমার রিসার্চ রুম, এখানে ল্যাবের কাজ করি। ইন্সপেক্টর সেই স্পেশাল চশমা হাতে নিতেই নয়ন দ্রুত কেড়ে নিয়ে বলে, এটা আমার রিসার্চ ম্যাটেরিয়াল। কনস্টেবল এসে বলে, সব জায়গায় খুঁজেছি, কিছুই পাইনি। ইন্সপেক্টর সন্দেহের বসে ডিপ ফ্রিজ ওপেন করতেই দেখে সেখানে শুধুমাত্র ওষুধই রাখা, কিন্তু পাশেই একটা কাচের ভাঙা চুড়ি। আসলে লাশ সরিয়ে নেওয়ার সময় মাধবীর হাত থেকে চুড়িটা ভেঙে পড়ে যায়। ইন্সপেক্টর সেটা এভিডেন্স হিসাবে কালেক্ট করে নেয়। বের হওয়ার সময় বলে, ভালোই তো ম্যানেজ করেছো, আবার দেখা হবে। বলেই বের হতেই নয়ন যেন হাফ ছেড়ে বাঁচে। ভেতরে গিয়ে মাধবী আর কবিতাকে বলে, আপনারা তো পাক্কা খুনি, খুব ভালো করেই লাশ লুকাতে পারেন। পুলিশ আপনাদের চুরি নিয়ে গেছে, ল্যাব টেস্ট করলেই
ধরা পড়ে যাবেন। কবিতা বলে, ধরা শুধু আমরা দুজন না, বরং আপনিও পড়বেন, কারণ লাশটা এখানেই আছে। নয়ন হতাশ হয়ে বলে, আপনারা বড় মাপের খুনি, আমাকে তো ফাঁসাতেই পারেন, কিন্তু বেচারা শঙ্করকে নির্মম ভাবে হত্যা করলেন কেন? মাধবী বলে, আপনি আগে জবাব দেন, কিভাবে জানতে পারলেন যে আমরাই খুন করেছি? সে তো অন্য কেউ হতে পারে। নয়ন বলে, ওসব বাদ দাও, কেন মেরেছো সেটা আগে বলো। কবিতা আর মাধবী মাথায় হাত দিয়ে বসে পড়ে, কেউ কিছুই বলে না। নয়ন আবারও জিজ্ঞেস করলে মাধবী তেড়ে গিয়ে কলার ধরে বলে, আমার স্বামী, আমি যা খুশি করব, তোর এত কিরে? নয়ন হাত ছাড়িয়ে বলে, বিয়ে করেছো বলে কি তাকে যেভাবে খুশি মারার সার্টিফিকেট পেয়ে গেছো? কবিতা বলে, আমি 1 বছর ধরে কাজ করি, তাই আপনাকে চিনি। আপনি আগে বলেন যে এসব আপনি কিভাবে জানলেন, তাহলে আমরাও বলবো যে কেন শঙ্করকে মেরে ফেলেছি। নয়ন শয়তানি এক হাসি দিয়ে সরে যায়। মাধবী রেগে সার্জিক্যাল কাঁচি নিয়ে নয়নকে মারার হুমকি দিতেই কবিতা কোনো রকমে ছাড়িয়ে নিয়ে বোঝায়, সে তো বলেছে উত্তর দেবে, আমাদের কাছে আর কোনো উপায় নেই, বোঝার চেষ্টা করো। মাধবী আর কবিতার কথা বলার সুযোগ নিয়ে নয়ন অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে চারিপাশ ধোয়া ধোয়া বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ধোয়া কিছুটা ঝাপসা হলেই মাধবী আর কবিতা খেয়াল করে সামনে ইন্সপেক্টর দাঁড়ানো। আসলে ইন্সপেক্টর গাড়িতে ওঠার পর যখন ভাঙা চুরি দেখে কিছু একটা বোঝার চেষ্টা করছিল, তখনই তাকে তার জুনিয়র কল দিয়ে বলে, পুলিশকে যে কল দিয়ে লাশের কথা বলেছিল সেটা মাধবীর নামে রেজিস্টার করা। আর এই কয়দিনে মাধবীর ওই নাম্বার দিয়ে কবিতার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে, আর এখন মাধবীর লোকেশন ইন্সপেক্টরের আশেপাশেই দেখাচ্ছে। ব্যাস, সাথে সাথে ইন্সপেক্টর তাদেরকে সেই সিক্রেট রুমের ভেতর থেকে ধরে আনে। এলাকার লোকজন মাধবীকে দেখে বলে, এত বয়স্ক লোককে বিয়ে করেছে, আমরা তো আগেই জানতাম যে এমন কিছুই হবে, এই মেয়ের চরিত্রে সমস্যা আছে। কবিতাকে এভাবে দেখে বোস মন খারাপ করে চুপচাপ সেখান থেকে চলে যায়। নয়ন এক জায়গায় গাড়ি থামিয়ে নিজেকে প্রশ্ন করে, কবিতা একজন রিসিপশনিস্ট আর মাধবী আমার রোগী, শঙ্কর মাধবীর স্বামী, তাহলে কবিতা কেন মাধবীকে সাহায্য করলো? এদের মধ্যে কানেকশনটা ঠিক কি হতে পারে? হঠাৎই তার মনে পড়ে মাধবীর বোন কৌশালিয়ার কথা। তাহলে নয়নের সব প্রশ্নের উত্তর এখন কেবল কৌশালিয়া দিতে পারবে, কারণ সে শুনেছিল কৌশালিয়াকে শঙ্কর পড়াতো। কৌশালিয়া তখন বারবার তার বোনকে কল করেই যাচ্ছে, কিন্তু এত রাতেও বোন ফেরেনি, আর তার উপরে তার নম্বরও বন্ধ, তাই তার আরো ভয় হতে থাকে। তখনই বোস এসে বলে তোমার বোনকে পুলিশ ধরে নিয়ে গেছে, তুমি ঘরের দরজা বন্ধ করে থাকো। বোনের কথা শুনে কৌশালিয়া তখনই থানায় যেতে গেলে বোস তাকে কোন রকমের সামলে বলে, তুমি শান্ত হও, আমি কাল সকাল হতেই থানায় যাব, বলেই সে চলে যায়। কৌশালিয়া অস্থির হয়ে সারা ঘরে পায়চারি করতে থাকে। কিছুক্ষণ পরেই দরজা টোকার শব্দ শুনে খুলতেই দেখে নয়ন এসেছে। নয়নকে এখানে দেখে সে বেশ অবাক হয়ে যায়। নয়ন বলে, আমি জানি তুমি মাধবী আর কবিতার বিষয়ে কিছু একটা অবশ্যই জানো, তাই আমাকে সব সত্য বলো, আমি তোমাদেরকে সাহায্য করব। মাধবী আর কবিতা আসলে কি লুকাচ্ছে? কৌশলিয়া ভয়ে কাঁচুমুচু হয়ে যায়। এদিকে থানায় ইন্সপেক্টর মাধবীকে একই প্রশ্ন করলে মাধবী বলে, আমরা একই এলাকায় থাকি, তাই একে অপরের খুব ভালো বান্ধবী হয়ে গেছি, এই জন্যই প্রায় ফোনে কথা হতো। ইন্সপেক্টর সন্দেহ নজরে তাকিয়ে বলে, তার গভীর রাতে ক্লিনিকের সিক্রেট রুমে কোন বান্ধবীরা দেখা করতে যায়? আপনারা আবার কোনো মার্ডার প্ল্যান করছিলেন নাকি? মার্ডারের কথা শুনে দুজনই বেশ ঘাবড়ে যায়। মাধবী তবুও মুখ না খুললে ইন্সপেক্টর এবার তাকে ঘড়ির পেন্ডুলাম দেখিয়ে জিজ্ঞেস করে, তাহলে এটা কি, আর এই তীক্ষ্ণ পাশ কাপড়ে কেন ঢাকা? মাধবী এমন ভান করে যেন সে এটাকে চেনেই না। ইন্সপেক্টর হাসতে হাসতে জিজ্ঞেস করে, এটাকে দিয়ে মার্ডার করা যায় তাই না? মাধবী হঠাৎই রেগে বলে, সাধারণ মিসিং কেস মার্ডার কেস হলো কিভাবে? ইন্সপেক্টর হেসে বলে, আমি কখন বললাম যে আমি শঙ্করের কেসের কথা বলেছি? মাধবী এবার বেশ হকচকিয়ে যায়। ইন্সপেক্টর বলে, আচ্ছা এটা বাদ দিন, আপনার আর শঙ্করের বয়সে এত তফাৎ, তাহলে আপনাদের দেখা হলো কিভাবে? এই একই প্রশ্ন শঙ্করের বাবা আর মাকে করা হলে তারা বলেছিল শঙ্কর আর মাধবী ভালোবেসে বিয়ে করেছে, তারা কিছুই জানতো না। একদিন শঙ্কর হঠাৎ কল দিয়ে তাদের বিয়ের কথা জানিয়ে দেয়। মাধবী বলে, নাগপুরে আমার মায়ের বাসা, শঙ্কর সেখানে আমাকে টিউশনি পড়াতে যেত। এদিকে নয়ন কৌশালিয়াকে বলে, আমি জানি শঙ্কর তোমাকে টিউশন পড়াতো, এবার তুমি বলো কি এমন হয়েছিল যে তোমার বোন তাকে খুন করতে সাহায্য করলো? তুমি সত্য না বললে আমি কখনোই সাহায্য করতে পারবো না। গল্প চলে আসে অতীতে। মাধবীর মা অফিসে গেছে আর মাধবী বসে পড়ালেখা করছে। তখনই শঙ্কর বাসায় এসে কাউকে না দেখে মাধবীকে একটা চকলেট খেতে বলে। ঠিক এই কাজটাই সে কৌশালিয়ার সাথেও করেছে। চকলেট খাওয়ার পরপরই মাধবীর সব কেমন যেন ঘুরতে থাকে। সে নিজের উপর থেকে সকল প্রকারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শঙ্কর অতীতে মাধবী এবং বর্তমানে কৌশালিয়া দুজনের সাথেই একই ভাবে অন্যায় করে। কিছুক্ষণ পর মাধবীর মা বাসায় ফিরে মাধবীর রুমে শঙ্করকে দেখেই বুঝে যায় এই মানুষরূপী শয়তান শঙ্কর তার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। মাধবী এতটাই শকড হয়ে যায় যে তার চোখ থেকে
শুধু পানিই পড়ে, সে কোনো কথাই বলতে পারে না। এই সুযোগে শঙ্কর বলে, আমি আর মাধবী একে অপরকে ভালোবাসি। মা কোনোভাবেই সেই কথা বিশ্বাস করে না, তাই রেগে চোট থাপ্পড় দিতে দিতে শঙ্করকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। কেটে যায় কয়েকটা সপ্তাহ। মাধবীর মা হঠাৎ শঙ্করকে বাসায় ডেকে এনে বিয়ের পোশাক দিয়ে রেডি হয়ে আসতে বললে শয়তান শঙ্কর বলে সে বিয়ে করতে পারবে না। মা রেগে বলে, প্রেম করার সময় মনে ছিল না, যা বলছি করো। রেগে মাধবীকে ডেকে বলে, তোর রুমে শাড়ি আছে, গিয়ে পরে আয়। মাধবীর পুরো দুনিয়া যেন থমকে যায়। মা এমন এক নরপশুর সাথে তাকে কিভাবে বিয়ে দিতে পারে? শঙ্কর রেগে বলে, মাধবীর এখনো 18 বছর হয়নি, আপনি কি পাগল হয়ে গেছেন? মানে ভূতের মুখে রাম নাম আর কি। মা রেগে বলে, এসব তোমার আগে মনে ছিল না? আমার মেয়ের জীবন নষ্ট করে এখন মনে পড়েছে? তোমার ভাগ্য ভালো আমি এখনো পুলিশ ডাকিনি। শঙ্কর উল্টা চিৎকার করে বলে, চলেন পুলিশের কাছে আমিও বলবো যে আপনি একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে দিচ্ছেন, পুলিশ আপনাকেও ধরে নিবে। মাধবী মাকে নানা ভাবে বোঝানোর চেষ্টা করে। মা রেগে বলে, তোর বাবা আমাদেরকে ফেলে যাওয়ার পর আমি দিন রাত এক করে পরিশ্রম করে তোর পড়ালেখার টাকা জোগাড় করছি, আর তুই আমার এই কথা রাখতে পারবি না? তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি, কারণ এই বিয়ে না হলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। একে তো মাধবী তার সাথে হওয়া ট্রমা থেকে বের হতে পারেনি, তার উপরে বাঁচার একমাত্র অবলম্বন মায়ের মুখে এমন কথা শুনে সে পুরোপুরি ভেঙে পড়ে। মেঝেতে বসে অসহায়ের মতো কান্না করা ছাড়া তার আর কিছুই করার থাকে না। ইন্সপেক্টর এসব শুনে মাধবীর মাকে বলে, আপনি নিজের মান সম্মান নিয়ে ভাবতে গিয়ে আপনার মেয়ের পুরো জীবনটাকেই নষ্ট করে দিয়েছেন। যে কোনো অন্যায় করেনি তাকে এক নর পশুর সাথে বিয়ে দিয়ে তাকে বিনা অপরাধে সাজা দিয়ে দিয়েছেন। আপনি তো বললেন বিয়ে কয়েকদিন পরে মাধবী প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, তাহলে তাদের বেবি কই? মা কান্না করতে করতে বলে, ওই রাক্ষস আমার মেয়েটাকে মাও হতে দেয়নি। মাধবী জানায়, একদিন কিটে পজিটিভ রেজাল্ট দেখে সে অনেক খুশি হয়ে শঙ্করকে জানাতেই শঙ্কর শয়তানি এক হাসি দিয়ে মাধবীর পেট জোরে চেপে বলে, মাধবী তুমি ভালো করে জানো তুমি দেখতে একদম নায়িকাদের মতো, এই জন্যই তোমাকে আমি এতটা ভালোবাসি। এখন তুমি যদি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে কয়েকদিন পরই মোটা হয়ে যাবে, তোমাকে দেখতে আন্টিদের মতো লাগবে, যেটা আমার একদমই সহ্য হবে না, তাই সোজা গিয়ে এই বাচ্চাকে নষ্ট করো। মাধবী বহু কষ্টে এই জীবনটাকে মেনে নিয়েছে। তার জীবনে একটা সুখের মুহূর্ত এসেছিল, এই জল্লাদ সেটাও তার থেকে ছিনিয়ে নিচ্ছে। এটা ভেবে মাধবীর খুব কষ্ট হয়। এদিকে কৌশালিয়া থেকে সব শুনে নয়ন বলে, তোমার সাথে অন্যায় হয়েছে, সেটা থানায় রিপোর্ট করলেই তো হয়ে যেত, তার জন্য শঙ্করকে মেরে ফেলার কি দরকার ছিল? কৌশালিয়া কান্না করতে করতে বলে, সেদিনের ওই ট্রমার পর সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ঘর থেকে বের হতো না, আর ওই শঙ্কর রোজ পড়ার বাহানায় এসে তার সাথে অন্যায় করত। দরজায় টোকা পেলেই সে কেঁপে উঠত। একদিন শঙ্কর তাকে পড়াতে আসলে কৌশালিয়ার এতটা ভয় করছিল যে সে দরজা না খুলে নিজেকে শেষ করে দেওয়াটাই বেশি নিরাপদ মনে করে, তাই হাত কেটে ফেলে। বিকালে কাজ শেষ করে কবিতা বাসায় ফিরতেই দেখে বাসায় কৌশালিয়া নেই। মেঝেতে রক্ত মাখা চাকু আর বেশ খানিকটা রক্ত পড়ে আছে। ভয়ে কবিতা রীতিমতো কাঁপতে থাকে। তখনই তাকে কেউ কল করলে কবিতা ছুটে আসে শঙ্করের বাসায়। কবিতাকে শঙ্কর দেখতেই ভেতরের রুম দেখিয়ে দিলে কবিতা দৌড়ে রুমে গিয়ে দেখে কৌশালিয়া ঘুমিয়ে আছে। কৌশালিয়াকে সুস্থ দেখে কবিতা যেন জানে প্রাণ ফিরে পায়। কৌশালিয়াকে নিয়ে বের হওয়ার সময় কবিতা শঙ্করকে ধন্যবাদ দিলে শঙ্কর বলে, আমাকে না, মাধবীকে ধন্যবাদ দাও। কবিতা বলে, দোষটা আসলে আমারই, আমি সবসময় ওকে পড়ালেখা নিয়ে অনেক বকা দিই, এত মানসিক চাপ ও হয়তো মানতে পারেনি, তাই এমনটা করেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বলে বেরিয়ে যায়। কয়েকদিন পর মাধবী বাসায় এসে জানায়, সেদিন সকালে শঙ্করের প্যান্ট চেক করার সময় সে সেই লাল মোড়কের চকলেট দেখেই বুঝে গিয়েছিল শঙ্কর আবারও কোনো মেয়ের জীবন নষ্ট করার মতলব করেছে, তাই তাকে ফলো করতে শুরু করে। কৌশালিয়া আসলে সেদিন পড়ার চাপে নয়, বরং শঙ্কর থেকে নিজেকে বাঁচাতে এমনটা করেছে। কৌশালিয়া বোনকে সব সত্য বলতেই কবিতার পুরো দুনিয়া যেন থমকে যায়। কবিতা অসহায়ের মতো মাথা চাপড়াতে থাকে। প্রচন্ড রেগে কৌশালিয়াকে নিয়ে শঙ্করের কাছে যেতে গেলে মাধবী বলে, আমার মা যে ভুল করেছিল তুমিও সেটাই করছো, ও একটা সাইকো, একটা নর পশু, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, চলো আমরা ওকে মেরে ফেলি। কবিতা হতবাক হয়ে বলে, আমরা তাহলে পুলিশের কাছে যাব? মাধবী বলে, একে তো ওই ঘটনার বহু দিন হয়ে গেছে, তার উপরে কৌশালিয়া ওই চকলেটের কারণে যখন হুঁশে ছিল না তখন সে ওই শয়তানকে আটকাতেও পারেনি, তাই ওই শয়তান বলবে যে যা হয়েছে কৌশালিয়ার ইচ্ছাতেই হয়েছে, উল্টা তোমাদেরকে মিথ্যা প্রমাণ করবে, তাই এমন মানুষকে একদম শেষ করে দেওয়া উচিত যেন সে আর কারোর জীবন নষ্ট করতে না পারে। কবিতা অনেক ভেবে বলে, হ্যাঁ ওকে আমরা শেষ করে দিব। এরপর যেদিন শঙ্করের স্কুল থেকে 2 সপ্তাহের ওয়ার্কশপে যাওয়ার কথা ছিল তার আগের রাতে কবিতা ক্লিনিক থেকে জলদি ছুটি নিয়ে চলে আসে মাধবীর বাড়িতে। শঙ্কর ব্যাগ গোছানোতে ব্যস্ত দেখে মাধবী বাইরে এসে কবিতাকে শিল
কাটার শিল দিয়ে প্রথম আঘাতটা তাকেই করতে বলে। কৌশলিয়া তখন জোরে সাউন্ড দিয়ে টিভি দেখছে যেন ঘরের শব্দ বাইরে না যায়। কবিতা খুব সাহস নিয়ে এসে শঙ্করকে দেখতেই তীব্র ঘৃণা আর রাগে সেই শিল দিয়ে মাথায় জোরে এক বাড়ি মারতেই সে উল্টে বিছানায় পড়ে যায়। এত রক্ত দেখে কবিতা ভয়ে সেই শিলটা ফেলে দেয়। শঙ্কর রেগে উঠে তার গলা চেপে ধরে। মাধবী তার সেই পেন্ডুলাম নিয়ে আসে। মার্ডার প্ল্যান করার পর মাধবী কবিতাকে অমন এক পেন্ডুলাম ম্যানেজ করতে বলেছিল। নয়ন যেই রাতে মাধবীকে বাইরে যেতে দেখে, মাধবী আসলে সেদিন কবিতা থেকে পেন্ডুলাম নিতে গিয়েছিল। মাধবী শঙ্করকে জোরে ধাক্কা মারতেই কবিতা গিয়ে তার ওড়না দিয়ে শঙ্করের মুখ চেপে ধরে। মাধবী কান্না করতে করতে ওই পেন্ডুলামের ধারালো পাশ দিয়ে একের পর এক কোপ দিয়ে তার আর কৌশলিয়ার সাথে হওয়া অন্যায় আর এতদিন ধরে জমানো সব কষ্ট আর যন্ত্রণার বদলা নেয়। বাইরে বসে কৌশলিয়া ভয়ে কান্না করতে থাকে। শঙ্করের লাশের উপরে সেই চকলেট গুলো ফেলে বিজয়ের এক হাসি হাসে, কারণ আজ থেকে সে শঙ্করের ভয় থেকে মুক্ত। লাশ সরানোর জন্য মাধবী আর কবিতা একটা বড় ট্রাঙ্কে লাশ নিয়ে যাওয়ার সময় কিছু পেট্রোলিং পুলিশ তাদেরকে দেখে জিজ্ঞেস করে এত রাতে এত বড় ট্রাঙ্ক নিয়ে তারা কোথায় যাচ্ছে। মাধবী বলে আসলে ঘরের কিছু জিনিস সরাচ্ছি। এমন সাদাসিধা মহিলাকে দেখে পুলিশও আর কিছু সন্দেহ করে না। এরপর তারা দুজন মিলে লাশটাকে কবিতার বাড়ির ফ্রিজে রেখে দেয়। আর এই জন্যই পুলিশ এতদিন শঙ্করের লাশ খুঁজে পায়নি। সব শুনে নয়নের শঙ্করের উপরে এত রাগ হয় যে তার মনে হয় শঙ্কর বেঁচে থাকলে আজ সে নিজেই তাকে মেরে ফেলতো। ইন্সপেক্টর মাধবীকে সেই রাতের ফুটেজ দেখিয়ে জিজ্ঞেস করে তোমরা এই ট্রাঙ্ক নিয়ে কোথায় যাচ্ছিলে। মাধবী সাবলীল ভাবেই বলে আমি তো ঘরের কিছু পুরনো জিনিস সরিয়ে রাখছিলাম। মাধবীর কথা শুনে ইন্সপেক্টরের প্রচন্ড রাগ হয়। রাগে বের হয়ে এসে বলে ওই মহিলা আমাকে পাগল বানিয়ে দিবে, তুমি এখনই ওই ডক্টরকে খুঁজে আনো। তখনই নয়নকে থানায় আসতে দেখে দুইজনই হতবাক হয়ে যায়। মাধবীর যন্ত্রণায় ইন্সপেক্টরের মাথা এমনি খারাপ, তার উপরে আর যন্ত্রণা নেওয়া সম্ভব না। তাই নয়নকে সোজাসুজি সব সত্য বলতে বলে। নয়ন বলে আমার রিসিপশনিস্ট কবিতার বান্ধবীকে প্রথমবার দেখার পরই আমি তার প্রেমে পড়ে যাই। পর মুহূর্তে তার স্বামীকে দেখে আমার প্রচন্ড রাগ হয়, তবে আমি হার মানিনি। দিন দিন তার প্রতি আমার ভালোবাসা বাড়তেই থাকে। আমি একদিন তাকে আমার মনের কথা বলতেই সে আমাকে সরাসরি মানা করে দেয়। আমার সেদিন প্রচন্ড রাগ হয়েছিল। এরপরেই জানতে পারি তার স্বামী নিখোঁজ। আমার মনে হলো আমাকে কষ্ট দেওয়ার জন্য এটাই প্রতিশোধ নেওয়ার সঠিক সময়। তখন আমি মাধবীকে ফাঁসিয়ে আমার অপমানের বদলা নিতে ওসব বানোয়াট প্রমাণ আর চিরকুট থানায় পাঠাই, যেন আপনারা ওকে খুনি মনে করেন। নয়নের এসব আজাইরা কাহিনী শুনে ইন্সপেক্টরের মন চায় নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলবে। বিরক্ত হয়ে নয়নকে থানা থেকে বের হতে বলে। নয়ন বিজয়ের এক হাসি দিয়ে বের হতে হতে শুনে ইন্সপেক্টর রেগে কনস্টেবলকে বলছে রামবাবু আমি জানি ওই মেয়ে দুটোই খুন করেছে, কিন্তু লাশটা কোথায় সেটা না পেলে আমরা কখনোই কিছু প্রমাণ করতে পারবো না। আপনাদের কি গল্পের প্রথমে সেই গ্রেভিয়ার্ডের কথা মনে আছে? ওই যে যেখানে লাশ পোড়ানো হয় না, আবার দাফনও করা হয় না, শুধু ছুঁড়ে ফেলা হয়। নয়ন মাধবী আর কবিতাকে বাঁচাতে গত রাতে তার সিক্রেট রুম থেকে লাশ সেই কবরস্থানে টানতে টানতে নিয়ে কুয়ায় ছুঁড়ে ফেলে দেয়। এখান থেকে কেউ কখনোই সেই লাশ আর খুঁজেও পাবে না। এটাই শঙ্করের পাপের ফল। না তার লাশের জুটলো আগুন, না মাটি। এভাবেই পচতে পচতে একসময় সে কঙ্কাল হয়ে যাবে। নয়ন তার প্রজেক্টের সবকিছু পুড়িয়ে শেষ করে দেয়। আজ ফাইনালি সে তার ভুল বুঝতে পেরেছে যে অন্যের প্রাইভেসি নষ্ট করা কখনোই উচিত না। আজ ফাইনালি মাধবীর কাগজের প্লেন ওড়ে, কারণ সে শঙ্করের মতো নরপশু থেকে আজীবনের জন্য মুক্ত হয়ে গেছে। তার আর কবিতার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। কবিতা তার বোন কৌশলিয়ার সাথে নতুন জীবন শুরু করে, কিন্তু নয়নের বাসায় হঠাৎই কলিং বেল বেজে ওঠে। নয়ন দরজা খুলতেই কে যেন তার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে কিডন্যাপ করে আনে। কিছুক্ষণ পর নয়ন দেখে সামনে ল্যাপটপে তার সেই ইনভেস্টর বসে আছে। নয়ন বলে আসলে আমার এক্সপেরিমেন্টটা ফেল হয়ে গেছে, তাই ভয়তে আপনার কল রিসিভ করিনি। আপনার সব টাকা আমি ফিরিয়ে দিব। ইনভেস্টর রেগে বলে টাকা কোনো ব্যাপার না, কিন্তু ওই প্রজেক্ট আমার ইমোশন ছিল। আমি জানি তুমি চাইলে ঠিকই পারবে, আর এবার তোমার উপর নজর রাখবে আমার লোক। তখনই বোস এসে দাঁড়ালে নয়ন হতবাক হয়ে যায়। অর্থাৎ বোস কাজের বাহানায় নয়নের উপরে নজর রাখছিল। মানে এই নয়ন জীবনেও কাউকে বিশ্বাস করতে পারবে না। যাকেই তার মাসুম মনে হয় সেই হয় ভয়ানক এক ক্রিমিনাল। ইনভেস্টর সাফ সাফ জানিয়ে দেয় সে খুব দ্রুত ইন্ডিয়ায় আসবে। ততদিনে সেই স্পেশাল চশমা যেন তৈরি হয়ে যায়। কি এক জ্বালা! এই চশমার অভিশাপ আদেও কি নয়নের জীবন থেকে কখনো যাবে?
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।